পড়তে চলেছি একটি নতুন গল্প। কিন্তু গল্পটা শুরু করার আগে কিছু বলি। এই গল্পটা আমি মাহিয়া আপুর পেজ থেকে নিয়েছি। মাহিয়া আপু একজন খুবই সুন্দর লেখিকা। তোমরা গিয়ে তার লেখা বাকি গল্পগুলো পড়ে আসতে পারো। তো চলো শুরু করা যাক। লিটিল স্পেস। বাবা, তুমি কিভাবে পারো জাঙ্কুকের সাথে আমার বিয়ে ঠিক করতে? মেয়ের কথায় এক মুহূর্তের জন্য যেন থমকে গেল তিনি। সত্যি কি সে নিজের কথা রক্ষা করতে মেয়ের ওপর জুলুম করে ফেলেছে? কিন্তু এখন অন্য কিছু ভাবলেও যে চলবে না। তার বন্ধুকে সে কথা দিয়েছিল, একবার যখন কথা দিয়েছিল তখন তা তিনি ভঙ্গ করতে পারবেন না। তার ব্যক্তিত্বে যে যা তার সায় না। আর এখানে তার মেয়েরও খুশি থাকবে। আমি আর কোনো কিছু শুনতে চাই না। মা, তোমায় কখনো কোনো কিছু নিয়ে জোর করিনি। যখন যেভাবে যা চেয়েছো তাই করতে দিয়েছি, কোনো কিছুতেই বাধা দিইনি। আর তোমার এতে কোনো সমস্যা হবে না আমি বুঝেছি না? এমন নয় তুমি তাদের চেনো না, আমার থেকেও ভালো চিনি। আমি তোমার এই সিদ্ধান্তে পুরোপুরি অটুট। তোমার জাঙ্কুককে বিয়ে করতে হবে। যদি আমায় বাবা বলে মনে করো তবে তুমি আমার এই সিদ্ধান্তের উপর আর কোনো কথা বলবে না। কথাগুলো বলে যেহুব সাহেব থামলেন। তার একমাত্র আদরের মেয়ে, সেই মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আজ তার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিলেন। সে খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন না বুঝুক, সময় হলে ঠিকই তার মেয়ে বুঝবে। তার মেয়ে এখানে অনেক ভালো থাকবে, তার পুরোপুরি বিশ্বাস। তেমন করুণ স্বরে বলল, কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, আজই তোমার আর জাঙ্কুকের বিয়ে হবে, আজ রাতেই। এত জলদি? আমায় নিজেকে গোছানোর সুযোগটা অন্তত তুমি দাও বাবা। আমি এখন বিয়ের জন্য মানসিক ভাবে প্রস্তুত নই। গোছানোর কিছু নেই, তুমি নিজের বাড়িতেই যাচ্ছ, যেখানে তুমি শৈশব ছাড়াও নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছো। সেখানেই ফিরে যাবে। তারা সন্ধ্যায় আসবে, সাথে করে সবকিছু নিয়ে আসবে। রেডি হয়ে যাবে তাড়াতাড়ি। কথাটি এই বলে যেহুব সাহেব চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুঝলেন। ঠিক আছে, তোমাদের কথাই আমার কথায় যেহেতু কোনো মূল্য নেই, তাই আমি আর কিছু বলবো না। আমি আমি রাজি। কিন্তু এই বিয়েতে রাজি। সে তার বাবার কথায় আর দ্বিমত করবে না বলেই তার বাবার কক্ষ ত্যাগ করলো। নিজের ঘরে এসে দরজায় ছিটকিনিটা আটকে দিল সে। তারপর মেঝেতে বিছানার সাথে হেলান দিয়ে বসলো। তার শূন্য দৃষ্টি ছাদের দিকে চোখ বেয়ে অনবরত গড়িয়ে পড়েছে নোনা জল। বুড়ো আঙুল দিয়ে জলদি চোখের জল মুছিয়ে ফেললো সে। সে কাঁদবে না, আর কোনো মতেই সে কাঁদবে না বলেই হাসার চেষ্টা করলো। কিন্তু হাই, আজ তার ঠোঁটের কোণে হাসিও মিলিন হয়ে গেছে। কেন হচ্ছে এমনটা? হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। জাঙ্কুকের সাথে আজ তার বিয়ে। আজ না হয় যদি 3 বছর আগে এসে এই খবরটা শুনতো তবে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত। কিন্তু আজ সে খুশি হতে পারছে না। হৃদ মাঝারে অনবরত বেঁধে চলছে জাঙ্কুকের বলা সেই তীক্ষ্ণ বাক্যগুলো। লিসা আমার গার্লফ্রেন্ড, লিসাকে আমি ভালোবাসি তেয়ং। আমার চোখের সামনে কোনো দিন আসবে না তুমি। জাঙ্কুকের বলা সে পুরোনো কথাগুলো তের মস্তিষ্কে ক্রমাগত বেড়ে চলেছে। তে নিজের হাত তার মাথায় চেপে ধরল, চিৎকার করে বলে উঠল, আমি তোমাকে চাই না জাঙ্কুক, আমি চাই না তোমায়। কেন ফিরে আসছো আবার? আবার কষ্ট দিতে, আবার কিভাবে ভাঙবে আমায়? কিভাবে? কথাগুলো বলতে বলতেই সে হুম করে কান্নায় ভেঙে পড়লো। কিমজে রূপ খানিকের একমাত্র কন্যা কিমতে বাবার অসম্ভব আদরে আর শাসনে বেড়ে ওঠা তার। মাত্র 7 বছর বয়সে তেং মাতৃহারা হয়। তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু মায়ের অভাবটি আর কখনো অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যায়। জীব সাহেব তা পারেনি। ছেলেবেলায় তেয়ং যখন প্রায় মায়ের জন্য কান্নাকাটি করতো, জিয়ব সাহেব নিজে কিছুতেই তার কান্না থামাতে পারতেন না। এখন এগিয়ে এসেছিল সে জয়ন, অর্থাৎ জাঙ্কুকের মা। পরম মমতায় আগলে নিয়েছিলেন তেয়ংকে তিনি। জাঙ্কুক আর তেয়ং এর বাড়ি খুব কাছাকাছি ছিল না, বেশি খানিকটা দূরেই ছিল। কিন্তু তেয়ং সারাদিন জাঙ্কুকের বাড়িতেই থাকতো, জিনের আঁচলের তলে। তেয়ং অবুঝ মনকে সে কিম সিওকজির মমতা, ভালোবাসার স্নেহ বুঝিয়ে দিয়েছিল। এই তো তার আরেকটি মা। কিম সিওকজিন এর কোনো মেয়ে ছিল না, পরপর ছিল দুটো ছেলে। তার মায়ের জায়গাটা পূরণ করেছিল তে। এত আদুরে লক্ষ্মী মেয়ে ডাগর ডাগর চোখে ফয়েল ফেল করে তাকিয়ে থাকতো। তখন জিনের মাতৃমন হু হু করে উঠতো। সময়ের সাথে পাল্লা দিয়ে বড় হতে লাগলো তে।
তের থেকে 8 বছরের বড় জাঙ্কুকের পাশের রুমটাই জিন বরাদ্দ করেছিল তের জন্য। নিজেদের বাড়িতে হঠাৎ কোনো বিশেষ কারণ ছাড়া তার যাওয়া আসা হতো না। মাঝে সাঝে বেড়াতে যেত কেবল। জিয়াব সাহেব মেয়ের খুশির কথা ভেবে জিনের কাছে রেখেছিলেন নিজের সন্তানকে। প্রতিদিন নিয়ম করে মেয়েকে দেখতে আসতেন তিনি। মেয়ের ভরণ পোষণ ও যাবতীয় সব খরচ জিয়াব সাহেব নিজেই করতেন। কিম রামজন প্রথমে এই ব্যবস্থার বিরোধী করলেও জিয়াব সাহেবের জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল তাকে। তেজ তো আস্তে আস্তে বুঝ হতে লাগলো তার, কিন্তু তারপরও সে জিনদের বাড়িতেও থাকতে জিনের মমতায় আবার জাঙ্কুককে প্রতিদিন এক নজর দেখার জন্য হয়তো। কিন্তু গত 3 বছর যাবৎ তেজ তাদের নিজেদের বাড়িতেই থাকছে। জিনের নেওয়াটা এটা জিনকে ছাড়া দিব্যি থাকছে। জাঙ্কুক, সুগা ভাই, বড় আব্বু, নামজুন, অর্থাৎ সবাইকে ছাড়া থাকছে। আর তাদেরও কি তের খুব খুশিতে থাকতে পারছে তাতে যে ফেলে আসে স্মৃতিটা সবসময় তাড়া করে বেড়ায়। এসব ভাবতেই ভাবতেই তের একসময় ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ঘুমের ঘোর বিড়বিড় করে উঠলো, আম্মু তোমায় ছাড়া আমার ভালো লাগে না। একটুও জাঙ্কুক ভাইকে বকে দাও না কেন, ও আমার একটুও ভালোবাসে না। অনবরত কেউ দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, সাথে তের নাম ধরে ডেকে চলেছে। তের ঘুম ছুটে গেল, চোখে মেলে দেখলো সে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। চোখ কচলে ভালোভাবে অবস্থান খেয়াল করলো ওর। দরজার ওপারে অপরিচিত এক কণ্ঠের মালিক তাকে ডেকে চলেছে ক্রমাগত। সে ওয়াশরুমে গিয়ে ভালো মতো মুখে পানি ছিটিয়ে এসে দরজায় ছিটকিনি খুলে দিল। হুড়মুড় করে ঢুকে পড়লো এক আকর্ষণীয় মেয়ে। মেয়েটা ঢুকেই তেকে জড়িয়ে ধরলেন। হুট করে জড়িয়ে ধরাতে তের অস্বস্তি হচ্ছে। তের মনে করতে পারছে না এই মেয়েটা ওর আগে কোথাও দেখেছে কিনা, তবে চেহারাটা চেনা চেনা ঠেকছে। মেয়েটা কিছুটা অভিমানী স্বরেই বলল, এতক্ষণ লাগলো দরজা খুলতে? তোমাকে কখন থেকে ডেকে চলেছি। তের ভ্যাবাচ্যাকা খেয়ে গেল যেন। তারপর মৃদু হাসি টেনে বলল, আহ, আমি ঘুমিয়েছিলাম আপু, তাই শুনতে পাইনি। অনেকক্ষণ অপেক্ষা করিয়ে থাকলে অনেক দুঃখিত। মেয়েটি যেন তেকে ছাড়াচ্ছেই না, সেভাবেই বলল, আমি পাগলি মেয়ে, ক্ষমা চাইতে হবে না, ফর্মাল হতে হবে না। আর আপু, আমি তো তোমার একমাত্র ভাবি। আপু ডাকটাও খারাপ লাগছে না, আমি তো তোমার বড় বোন ভাবি। আই, তুমি জিমিন ভাবি। এই জন্যই চেনা লাগছিল, এখন মনে পড়লো। তীর খানিকক্ষণ ভেবে উৎসাহিত কণ্ঠে বলে উঠল, সে তার সুগা ভাইয়ের মোবাইল ও তার প্রেমিকা জিমিনকে দেখেছিল। তার জিমিনের অনেক গল্প সে শুনেছে, কিন্তু আজ প্রথম সাক্ষাৎ হলো তাদের। তাই প্রথম এসে চিনতে পারেনি। এতক্ষণ তাহলে মনে পড়লো, আচ্ছা থাক, পরে আমরা অনেক গল্প করব। এখন থেকে তো আমরা সবসময় একসাথেই থাকবো। এখন তাড়াতাড়ি তোমার তৈরি করিয়ে দিই, চলো। খানিকক্ষণ খেয়াল করলো জিমিনের সাথে 4টা লাগেজ। এতক্ষণ বেমালুম ভুলেই বসেছিল আজ তার বিয়ে, তাও স্বয়ং জিয়ান জাংকুক চৌধুরীর সাথে। জিমিন খেয়াল করলো তের মুখমণ্ডল এই আধারে নেমে এসেছে। এমনটা নয় জিমিন কিছু জানে না, সে শুনেছে সুগার কাছে আগে তো তেও ও বাড়িতে থাকতো, কিন্তু কি নিয়ে সে এখানে নিজেদের বাড়িতে থাকে সেটা জিমিন জানে না। সুগাকে এত ঘটনা তেও সে জানে না। প্রথম প্রথম কৌতূহলী হয়ে সে সুগাকে অনেকবার জিজ্ঞেস করেছে যাওয়ার পরেই কেন জাঙ্কুকের এই অবস্থা, কিন্তু প্রতিবারই সে নিঃশ্বাস হয়েছে। এতে সুগা শুধু দুঃখ পেয়েছে নিজের ভাই বোনের করুণ অবস্থায়। 2 বছরে একসময় জিমিন থেমে গেছে। আনমনা জিমিন ধ্যান ভাঙলো তের ডাকে। জিমিন তের হাতে ধরিয়ে দিল পেটিকোট ব্লাউজ। তেও বাথরুমের মতো ওয়াশরুম থেকে এটা পরে আসলো। জিমিন দক্ষ হাতে পরিয়ে দিতে লাগলো তের কি গাঢ় খয়েরি শাড়িটা। তের দেহের সাথে রংটা মিশে যেতে চাইলো। তে তো এমনিতেও নজর কাড়া সুন্দরী, হলদেটে ফর্সা গায়ের বরং খয়েরি শাড়িটা পরে বধূর রূপে উপচে পড়ছে। পরিয়ে দিতে লাগলো কার্য খচিত গলার হার, বাড়ি মালা দুটো পরিয়ে দিল সুশ্রী হাত বদনে। জিমিন শাড়ির সাথে ম্যাচিং করে ঠোঁটে দিয়ে দিল লাল লিপস্টিক, সামান্য কাজল। সবকিছু ছিল, কিন্তু তেকে এই হালকা সাজে দেখেই কারো হৃদস্পন্দন থমকে যাবে। সবশেষে তের আলতা রাঙা পায়ে রঙিয়ে দিল আলতা দিয়ে।
তের আয়নায় নিজেকে দেখলো, অন্যরকম লাগছে। তের এতটা সুন্দর নয়, তার মতে সে সুন্দর নয়, কিন্তু এই সাজে তাকে অসম্ভব সুন্দরী লাগছে। তার তো জাঙ্কুকের জন্য লাল টুকটুকে বউ সাজার ইচ্ছে ছিল, আজ সে জাঙ্কুকের জন্যই সেজেছে। কিন্তু তার অনুভূতি গুলো কেমন যেন থমকে গেছে। জিবিন হাসি মুখে বলল, অনেক সুন্দর লাগছে তোমায়। আমার দেবর দেখলে না জানি পাগল হয়ে যায়। দেখি তো, বড় করে ঘুমটা টানো। আর হ্যাঁ, তোমাদের বিয়ের অনুষ্ঠান যখন হবে, তখন না হয় নিজে ইচ্ছে মতো সাজে সেজো। আমি খুব সাধারণ ভাবে সাজিয়ে দিলাম। আনমনে বলে উঠল, কেমন যেন অন্যরকম লাগছে। চিমিনতে এর কথা বুঝতে পারলো না। ও আবারও বলল, কি বললে? কিছু না ভাবি, ওই আর কি বলেই জিব্বায় কামড় বসালো। কি হলো তার? চলো চলো, নিচেই সবাই অপেক্ষা করছে, এমনি তো অনেক দেরি হয়ে গেছে, আবার তো আমাদেরও ফিরতে হবে, তাই না? চলো। বলে জিমিন তের হাত ধরে হাঁটা ধরলো নিচে বসার ঘরের উদ্দেশ্যে। তে যত এগোচ্ছে ততই মনে হচ্ছে তার শুধু হচ্ছে এক নতুন জীবনের সংগ্রাম। তের অন্তরে অস্বস্তি বাসা বেঁধেছে। নিচে এতো তার আম্মু জিনও থাকতেন। টানা 3 বছর পর আবার পুনরায় সাক্ষাৎ। এতদিন নানাভাবে সে কজিতের সাথে যোগাযোগ করতে চেয়েছে, সবকিছুই প্রত্যাখ্যান করেছে। ও বাড়ির সাথে নিজের সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু জাঙ্কুকের বউ হয়ে পুনরায় ফিরতে হবে ও বাড়িতে। আস্তে আস্তে তারা এসে তা পড়লো ড্রয়িং রুমে। সবাই বসে আছে, তাই ঘুমটা নিচতে যতটুকু পারলো দেখলো। সামনে সবাই বসে আছেন, সুগা জামজুন, আর ঠিক পাশেই জিন বসে আছে। তাদের মাঝখানে জাংকুক বসে আছে, হাতে খেলনা গাড়ি। চুপচাপ ভদ্র ছেলের মতো পায়ের পাশে চুপটি করে বসে আছে। এত নিষ্পাপ লাগছে তাকে। এই নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে থাকতে যে কেউ পারবে না রাগ পুষে রাখতে। কিন্তু তে রাখলো। সে তাকালো না জাঙ্কুকের দিকে, সে আশেপাশে তাকালো না। লিসা নেই এখানে, আম্মু মামা তো ভাইয়ের বিয়েতে আসলো না। যাকে, তের কি এতে? তার কিছু না যায় আসে না, পরোয়া করে না সে কিছুরই। জিন আড়ালে চোখের জল ফেললো। সে অনেক রাগ করে আছে তের ওপর। তিনি কথা বলবেন না মা তের সাথে। তার মেয়ের কথা মনে পড়েনি। সে কেন আগে কথা বলবে? তার কোনো মেয়ে নেই। মেয়ে থাকলে কি মায়ের খোঁজ নিত না? তে দেখলেন জিনের মুখের খানা, মমতাময়ীর মুখখানাতের চোখে গড়িয়ে পড়লো অশ্রু। তারপর চলেই আসলো সেই আবেগপ্রবণ সময়টা। তাই কুকের বিয়ে। সুগা জাঙ্কুককে যেভাবে বললো, জাঙ্কুক সিগনেচার করে দিল সাদা পেপারটায়। তের সামনে যখন এনে রাখলো, কলম হাতে তের হাত কাঁপি করতে লাগলো। আজকের পর থেকে সে আইনি ভাবে হয়ে যাবে জাঙ্কুকের বউ। জাঙ্কুকের বউ, জাঙ্কুক চৌধুরীর বউ। ভিতরটা কেমন গলে যাচ্ছে। সে ওর বাবার দিকে তাকালো, চোখ দিয়ে আশ্বাস দিচ্ছেন সাইন করার জন্য। তে লম্বা করে শ্বাস টেনে নিল, তারপর করে দিল নিজের জীবনে জাঙ্কুকের নাম। বিদায় মুহূর্তে জিহুকের প্রতি যত রাগই থাকুক, যত যাই হোক, বাবা তো দুঃখে কেঁদে উঠলো বাবাকে জড়িয়ে। জিহুক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তার মেয়ে যতই দূরে থাকুক, তার রক্ত, তার ভালোবাসার চিহ্ন তার মেয়ে। 3টা বছর মেয়ে না থাকা এক সমান ছিল। সারাদিন ঘরের ভিতরেই থাকতো, বের হতো না। তখন খাবার নিয়ে গিয়ে জিহুক সাহেব মেয়েকে খাইয়ে দিয়ে আসতেন, সময় কাটতেন। তার এখন ভেঙে পড়লে চলবে না। মেয়েকে সে চেনে, সে এখন ভেঙে পড়লে তে যতটুকু স্বাভাবিক হয়েছে তা থাকতে পারবে না। জিয়োগ নরম স্বরে বলল, দেখো মেয়ের কাণ্ড, দেখছো এভাবে কাঁদছো কেন? বাবা কি চলে গেছে? তোমার সাথেই যাবে। তুমি জাঙ্কুকের সাথে গাড়িতে ওঠো, আমি পিছনে সকলের সাথে আসছি, কেমন? বলে সে তেকে গাড়িতে বসিয়ে দিলে, যেখানে আগে থেকে জাঙ্কুক বসেছিল। তার হাতে এখনো খেলনা। এতক্ষণ কিছুতে সে ভাবতে পারেনি, মস্তিষ্ক ওই সময়টুকুই দেয়নি। খেলনা নিয়ে বসে আছে কেন জাঙ্কুক? কিছুক্ষণ মাথায় জাঙ্কুকের গাড়িটা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমালো। তের তার বাবার কথা খুব মনে পড়ছে, সাথে আজকের এমন দিন সে তার মাকেও অনেক মিস করেছে। ফ্যাচফ্যাচ করে কেঁদে যাচ্ছে তে। পাশে সে জাঙ্কুক বসে আছে, সে খেয়ালি করছে, তার গুরুত্বই দিচ্ছে না। অনবরত কান্নার দরুন তের নাক খুব লাল হয়ে উঠেছে, তাও ফুপিয়ে যাচ্ছে ও। তের বউ, তুমি এত কাঁদছো কেন? কেউ কি তোমাকে মেরেছে? তুমি বলো কে মেরেছে, আমি তাকে পিট্টি দিয়ে দেবো।
জাঙ্কুকের এমন ভাবে কথা বলায় তে চমকে তার দিকে তাকালো। সে সত্যি শুনেছে নাকি ভুল শুনেছে? জাঙ্কুক এভাবে বাচ্চাদের মতো কথা বলছে কেন? না চাইতেও তে বলল, কি হয়েছে তোমার, এভাবে কথা কেন বলছো? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কিভাবে বলেছি? তেতে, আমি তো এভাবেই কথা বলি। বলো না, তে আমায় ছেড়ে আর যাবে না? কুকি তোমায় অনেক মিস করেছে। তের মাথা ঘুরেছে। কি হয়েছে জাঙ্কুকের সাথে? সবাই কি লুকিয়েছে তার থেকে? জাঙ্কুকের এই অবস্থা কেন? তে নিজেকে সামলিয়ে ছোট মৃদু হাসি টেনে বলল, তো কুকি, তোমার বয়স কত? আর তুমি জানো আমি তোমার কে? জাঙ্কুক বাচ্চাদের মতো হেসে বলল, আমার বয়স তো 11। তুমি জানো না দেবু? আর তুমি তো আমার দেবু। বলেই দুই হাত দ্বারা মুখ ঢাকলো ও। দিয়ে দেখলো জাঙ্কুকে কেমন অচেনা লাগছে। এটাই কি তার 3 বছর আগের জাঙ্কুক? চেহারা পুরো মিল, আচরণ আকাশ পাতাল তফাৎ। তের মাথায় হাত। আল্লাহ গো, এ তো পুরো 11 বছরের বাচ্চা না? এ তার জাঙ্কুক হতেই পারে না। জাঙ্কুকের হাত ধরে বলল, তুমি জাঙ্কুক তো নাকি অন্য কেউ? জাঙ্কুক তের কাছে গিয়ে বলল, কি অন্য কেউ? দেখবো? কি বলছো? আমায় ভয় লাগছে। জাঙ্কুক, তুমি কি সবকিছু ভুলে গেছো? লিসা কোথায়, তোমার গার্লফ্রেন্ড? তে নিরস গলায় বলল, গার্লফ্রেন্ড? কি দেবো? লিচা? লিচা? ও পচা, ও অনেক পচা মেয়ে। আমায় কাউকে লাগবে না দেবো। তুমি কতটাও যাবে না। জাঙ্কুক উত্তেজিত কণ্ঠে বলল। তে জাঙ্কুকের হাত শক্তভাবে ধরে বলল, যাবো না, কোথাও যাবো না, আর কোথাও না। জাঙ্কুক ছলছল চোখে বলল, সত্যি তো? নাকি আমায় আবার মিথ্যে কথা বলছো দেবো? তে জাঙ্কুকের আঙুলের মাঝে আঙুল ধরে বলল, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। বিশ্বাস হলো? তের এই আদুরে জাঙ্কুককে কাঁদাতে ইচ্ছে করছে না। তার বুক মোচড় দিয়ে উঠেছে। বারংবার মনে হচ্ছে কিভাবে হলো এইটা কি সেই অহংকারী জাঙ্কুক, না কোনো মিল নেই? তে জাঙ্কুককে ছেড়ে দিল, কিন্তু জাঙ্কুক থেকে ছাড়তে নারাজ। জাপটে ধরে রাখলো তার তে বউকে। তের উপায়ন্ত পেল না, ওইভাবেই পড়ে থাকলো জাঙ্কুকের বাহু ধরে। গাড়ি চলছে নিজের গন্তব্যে। 15 মিনিট লাগবে। তেজ চোখখানা বন্ধ করলো। তার নাকে ঢেকছে তার একান্ত পুরুষের সুবাস। কত প্রিয় ছিল তা তার আজ তার বুকের থেকে শুষে নিতে পারছে না। তে জোরে শ্বাস টেনে নিল। জাঙ্কুক আরো গভীর ভাবে জড়িয়ে ধরল তে। জাঙ্কুকের মস্তিষ্ক এখন যে পর্যায়ে থাকুক, শরীর তো 27 বছরের বয়সী একজন যুবকের। তার জাঙ্কুক, তার মস্তিষ্ক তো সবসময়ের জন্য তের বসবাস। জাঙ্কুক তের বউকে বুকের মাঝে লুকিয়ে ফেলতে চাইল। সে যেতে দেবে না কোথাও। এভাবেই তাদের যাত্রা চলতে থাকলো। টেকুকে নতুন যাত্রা।